সকলকে স্বাগত আমার আরেকটা নতুন ভিডিওতে। এই ভিডিওতে আমি ডিসকাস করব যে ব্যাঙ্গালোরে নার্সিং কোর্সের কিরকম চাহিদা, কি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া আর কিরকম জব অপরচুনিটিস। সাথে আমি ডেসক্রিপশন বক্সে এটাও দেব যে ব্যাঙ্গালোরে ভালো নার্সিং কলেজ কোন কোনগুলো আছে, যা তোমরা সবাই এসে এখানে অ্যাডমিশন নিতে পারো আর এখানেই ভালো রকমের চাকরি করে ভালো বেতন পেতে পারো। তো চলো শুরু করা যাক। নার্সিংটা দুই ভাগে বিভক্ত। একটা হচ্ছে জেনারেল নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি, যেটাকে জিএনএম কোর্স বলে। আরেকটা হচ্ছে বিএসসি নার্সিং, যেটা কিনা 4 বছরের ডিগ্রি কোর্স। তো প্রথমে আসি জিএনএম কোর্সের ব্যাপারে। ক্লাস 12তে মানে 11-12-এ যারা সায়েন্স নিয়ে পড়োনি, মানে নেই সায়েন্স, তারা এই কোর্সটা করতে পারে। এটা একটা ডিপ্লোমা কোর্স, 3 বছরের হয়। এই কোর্সটা করার পর তারপরে তোমরা আবার জেনারেল নার্সিংয়ে তোমরা ঢুকতে পারো, যেটা কিনা ডিগ্রি কোর্স বিএসসি নার্সিং। তো 3 বছর জিএনএম মানে হচ্ছে জেনারেল নার্সিং আর অ্যান্ড মিডওয়াইফারি, তারপরে আবার বিএসসি নার্সিং। তবে তার মানে এই নয় যে জেনারেল নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি যে জিএনএম কোর্সটা, ওটা পরে কেউ চাকরি পায় না। ওটাতেও ভালো সুযোগ সুবিধা আছে। যে কোনো কলেজে যখন তোমরা অ্যাডমিশন নিতে যাবে, সেই কলেজে অ্যাডমিশন নেওয়ার সময় ক্রাইটেরিয়া হচ্ছে যে জিএনএম কোর্সে যদি তুমি অ্যাডমিশন নিতে চাও নার্সিংয়ে, সেটাতে ক্রাইটেরিয়া হচ্ছে যে +2 হতে হবে, মানে 10+2 হতে হবে, মানে 12 পাস হতে হবে। 40% হচ্ছে এসসি এসটি আর ওবিসি ক্যাটাগরির জন্য, আর জেনারেলদের জন্য হচ্ছে 45% পেতে হবে ওভারঅল। বাট সায়েন্স না থাকলেও হবে জিএনএম কোর্সে। এবার আসি বিএসসি নার্সিং, যেটা কিনা 4 বছরের ডিগ্রি কোর্স। সেখানে কিন্তু 10+2 মানে 11-12-এ পিসিবি থাকতে হবে, ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি, তবেই তুমি ওই কোর্সে অ্যাডমিশন নেওয়ার জন্য এলিজিবল হবে। পার্সেন্টেজ যেটা থাকে ক্রাইটেরিয়া, সেটা হচ্ছে যে 45% ফর জেনারেল, আর এসসি এসটি ওবিসি ক্যাটাগরির জন্য 40%। তো রিজার্ভ কাস্টদের জন্য 40% আর জেনারেল ক্যাটাগরির জন্য 45%। আচ্ছা, তোমরা যারা নার্সিং পড়তে আসবে তাদের কিছু কথা বলি আমি। ইনফ্যাক্ট এই ভিডিওটা তোমার বাবা মাকেও দেখাতে পারো, যদি তাদের কোনো কনফিউশন থাকে সেই কনফিউশনগুলো দূর হয়ে যাবে। তো বাবা মার উদ্দেশ্যে বলি, যারা ভাবছেন যে মেয়েকে ব্যাঙ্গালোরে নার্সিং পড়াতে পাঠাবেন কি পাঠাবেন নয়, দোনোমনো অবস্থায় রয়েছেন, মাইন্ডে রয়েছেন, তাদেরকে আমি একটাই কথা বলবো, কলকাতায় জব অপরচুনিটি নেই নার্সিংয়ের। আর এই মাইন্ডসেট নিয়ে পাঠাবেন না মেয়েদের যে ব্যাঙ্গালোর থেকে আমি ওকে পাশ করাই, তারপরে কলকাতায় এসে চাকরি করবে। ব্যাঙ্গালোর থেকে ডিগ্রি পাওয়ার পরে কলকাতায় গিয়েও কিন্তু কোনো জব টব তেমন একটা পাবে না। তো সবসময় মাইন্ডসেট এটা রাখবেন যে মেয়েকে এবার ছাড়তে হবে। মেয়ে বড় হয়েছে, দুনিয়া পাল্টাচ্ছে, বিভিন্ন স্টেট এত এগিয়ে যাচ্ছে, শুধুমাত্র আমাদের ওয়েস্ট বেঙ্গল এত পিছিয়ে চাকরি বাকরির ক্ষেত্রে। কেন? সেই জিনিসগুলো আপনারা জানেন, এত পলিটিক্সের জন্য কাজবাজ নেই। তো ব্যাঙ্গালোর থেকে পড়িয়েও যদি সেই কলকাতাতেই গিয়ে চাকরি করতে হয়, তাহলে কিন্তু সেই ওই 8, 9, 10,000, 15,000-এর চাকরিতে আটকে থাকবে। আর কম টাকায় সংসার চলে না, না নিজের কোনো উচ্চ আকাঙ্ক্ষা আপনার মেয়ে ফুলফিল করতে পারবে, না নিজের কোনো সকাল্লাদ কিছু মানে ফুলফিল হবে। তো এটা মাইন্ডসেট নিয়ে পাঠাবেন মেয়েকে যে ব্যাঙ্গালোরেই আমরা ওকে পড়াবো আর ব্যাঙ্গালোরেই চাকরি করবে। তারপর সেখান থেকে যদি চাকরি করতে করতে বিদেশ যেতে পারে, এখানে প্রচুর অপরচুনিটি, ঠিক আছে, নার্সদের জন্য বিদেশ যাওয়ার। ইউকে, কানাডা, দুবাই সবাই যায়, মানে খুব কমন এখান থেকে নার্সিং পড়ে তারপরে 1-2 বছর কাজ করে সবাই বিদেশে পালিয়ে যায়। প্রচুর টাকা, প্রচুর স্যালারি, মানে একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার থেকেও বিশাল টাকা কামায়, মানে 1 লাখ টাকার উপরে আর কি। তো এখানে প্রচুর অপরচুনিটি, খুব ইজি এখান থেকে যাওয়া, কোনো দালাল ধরতে হয় না, কোনো কাউকে কিছু তেলাতে হয় না, খুব ইজি। তো এটা মাইন্ডসেট নেবেন যে এখানেই পড়িয়ে এখানেই যাতে জবটাও করতে পারে। এবার সেগুলোর জন্য কি কি প্রিপারেশন নেওয়া উচিত, ব্যাঙ্গালোরে আসার আগে কি কি প্রিপারেশন নেওয়া উচিত, সেগুলো আমার চ্যানেলটা দেখবেন। আমার চ্যানেলে অন্যান্য ভিডিওতে আমি দিয়েছি যে ব্যাঙ্গালোরে আসার আগে কি কি প্রিপারেশন নেওয়া উচিত। তো সেগুলো দেখলে মোটামুটি একটা আইডিয়া হয়ে যাবে। নেক্সট আমি বলতে চাইবো যে ব্যাঙ্গালোরে নার্সিং পড়ার খরচটা কিরকম। তো চলুন শুরু করা যাক। আচ্ছা, এবার আসি অ্যাডমিশন প্রসেস। তো নার্সিংয়ে অ্যাডমিশন তোমরা কীভাবে নেবে, আমি ডেসক্রিপশন বক্সে 20 থেকে 25টা ভালো কলেজ, যেখানে ভালো রকমের প্লেসমেন্ট হয়, মানে কোনো ধোকা খাওয়ার কোনো ভয় নেই,
ঠকবে না তোমরা, সেই সব কলেজের আমি নাম দিচ্ছি, তোমরা প্লিজ একটু ওই নামগুলো গুগলে গিয়ে টাইপ করবে, আর ওই কলেজগুলোর ওয়েবসাইটে গিয়ে দেখে নাও যে কিরকম কি ফিস আছে, কোথায় কি লোকেশন, ব্যাঙ্গালোরের ভেতরে যাবতীয় ডিটেলস তুমি পাবে। এবার অ্যাডমিশন প্রসেস জেনারেলি যেটা হয়, এখানে বেশিরভাগ সব কলেজই অটোনমাস, আর কিছু কিছু কর্ণাটকা বোর্ডের আন্ডারে আছে। তো কর্ণাটকা বোর্ডের আন্ডারে যে এক্সামটা কন্ডাক্ট হয় সেটাকে বলে কেসেট। তো কর্ণাটকা সিইটি, ওই এক্সামটা ক্র্যাক করতে পারো। যদি কারোর এইমস নার্সিং এন্ট্রেন্স দেওয়া থাকে বা নিট দেওয়া থাকে, তাহলে সেইগুলো প্রেফার হয়, তখন কোনো অ্যাডমিশন এক্সামই দিতে হয় না। তো ওরা ওই মার্কসের বেসিসে একটা ডাইরেক্ট অ্যাডমিশন নিয়ে নেয়। ম্যানেজমেন্ট কোটার আন্ডারেও হয়, বাট খুব একটা লাগে না, কারণ এখানে প্রচুর কলেজ, তো প্রচুর কলেজের জন্য মানে আরামসে হয়ে যায়। মানে তুমি যদি এখানে এসে জাস্ট দু একদিন থাকলে, জেনে নিলে যে কবে তোমাদের এন্ট্রেন্স এক্সামটা, ওই এক্সামটা দিলে এর একটা ফর্মালিটির মতো, একটা এক্সামের মতো কন্ডাক্ট হয়, সবাই পাশ করে যায় মোটামুটি, একটু নলেজ থাকলে। তো তারপরে অ্যাডমিশন নিয়ে নিতে পারো। তো নিজস্ব একটা কলেজের বা ইউনিভার্সিটির এক্সাম তো হয়ই, প্লাস কর্ণাটকা স্টেট গভর্নমেন্টেরও একটা কেসেট বলে একটা এক্সাম হয় এন্ট্রেন্স অ্যাডমিশনের জন্য। এবার আসি, যখন তোমরা অ্যাডমিশন নিয়ে নেবে, নেওয়ার পর জিএনএম আমি বললাম যে 3 বছরের কোর্স, আর বিএসসি নার্সিং যেটা সেটা 4 বছরের কোর্স। এবার বলি যে অ্যাডমিশনে কত টাকা লাগে। সব কলেজে একটু 10-20 হাজার টাকা বা 30-40 হাজার টাকা একটু উপর নিচ, বাট আমি একটা অ্যাভারেজ আইডিয়া দিচ্ছি যে অ্যাভারেজ কিরকম তোমাদের খরচা পড়তে পারে টোটাল, মানে থাকা খাওয়া হোস্টেল ফিস, তারপরে তোমাদের সেমিস্টার ফিস, সব কিছু নিয়ে কিরকম আইডিয়া তোমরা একটা রাখতে পারো সেটা আমি বলছি, চলো। আচ্ছা, এবার বলি যে কত খরচ লাগতে পারে তোমাদের জিএনএম কোর্স আর বিএসসি নার্সিং এর জন্য। তো প্রথমে আসি জিএনএম কোর্স। জিএনএম কোর্সের জন্য তোমাদের যে খরচাটা লাগতে পারে 3 বছরের, মানে ডিপ্লোমা নার্সিং, ওটাতে মোটামুটি 3,75,000 থেকে 4 লাখ হোস্টেল ফিস আর খাওয়া দাওয়ার ওর মধ্যেই পড়ে যাচ্ছে, আর হচ্ছে অ্যাডমিশন মানে সেমিস্টার ফিস সব কিছু নিয়ে ওই 3,75,000 থেকে 4.5 লাখ টাকা ধরে রাখো। এটাই যখন তুমি ডিগ্রিতে করবে, যদি শুধু বিএসসি নার্সিং কেউ করো, তাহলে বিএসসি নার্সিং এর জন্য খরচা এটা পড়ে, সেটা হচ্ছে যে অ্যাডমিশনের সময় তোমাদেরকে 1 লাখ টাকা দিতে হবে, আর হোস্টেল ফিস পার ইয়ার মোটামুটি 20,000 টাকা ধরে রাখো। মেসের কিছু ফিস হয় 2,500-3,000 টাকার মতো, কলেজ টু কলেজ ভ্যারি করে। তো মোটামুটি নার্সিং এর জন্য বিএসসি নার্সিং 4 বছরের যেটা ডিগ্রি কোর্স, ওটার জন্য মোটামুটি 4.5 লাখ টাকা ধরে রাখো, আর 2 লাখ টাকা হোস্টেল ফিস খাওয়া দাওয়া, টোটাল যেটা ফি লাগছে তাহলে 4 বছরে সেটা হচ্ছে 6.5 লাখ টাকা। এবার কিছু কলেজ 10-20 হাজার টাকা উপর নিচ হতে পারে, ওটা কলেজ টু কলেজ ভ্যারি করে। তো বেসিক্যালি ডিপ্লোমা কোর্স যেটা জিএনএম কোর্স, সেটার জন্য ওই 3.5 থেকে 4.5 ধরতে পারো ওভারঅল, থাকা খাওয়া কোর্স ফি সব কিছু নিয়ে। আর ডিগ্রি কোর্স বিএসসি নার্সিং এর জন্য ধরে রাখতে পারো 6.5 লাখ টাকা। এবার এটা যখন তোমাদের মা বাবাকে তোমরা বলবে, তারা হয়তো অনেক মানে ভাবতে পারে যা বিশাল হিউজ পড়াশোনার খরচা। দেখো, আমরা যখন পড়াশোনা করেছি না, তখনই মানে টিটেকেরই মানে 3-4 লাখ টাকা ফিস ছিল। তো এত বছর বাদে, মানে এত বছর বাদে মানে 7-8 বছর বাদে তো মোটামুটি এরকম ফিস হবেই। এবার এটাতে ভয় পাওয়ার কিছু নেই। কলকাতাতে যে পড়লে একটা যেটা ভয় থাকে যে আদৌ কি চাকরি পাবো কিনা, যদি আমি লোন নিয়ে পড়ি তাহলে কি সেই লোনটা শোধ করতে পারবো কিনা। এখানে না সব প্রাইভেট ইউনিভার্সিটি বলো বা সব প্রাইভেট কলেজের সাথেই সব ব্যাংকের টাই আপ আছে। তো তোমার আরামসে তুমি এডুকেশন লোন পেয়ে যাবে। আইদার তোমরা এখানে পড়াশোনা করতে করতে কিছু ইন্টার্নশিপ করতে পারো, ইন্টার্নশিপের সময় কিছু হসপিটাল বা কিছু ইনস্টিটিউট না কিছু ফিস দেয়, ওখান থেকে অল্প অল্প করে তোমরা জমিয়ে ব্যাংকের ইএমআইটা দিতে পারো, বা কোনো টিউশন করে ইএমআই দিতে পারো। বা যদি কারোর ওরকম সামর্থ্য না থাকে যে ইএমআই আমি দেবো, কোনো অসুবিধা নেই। এডুকেশন লোন জেনারেলি 7 বছরের হয়, 7 থেকে 8 বছর, ব্যাংক টু ব্যাংক ভ্যারি করে। তোমরা 3-4 বছর পড়লে তারপরে যখন মানে জব পাবেই এখানে, মানে এদের কলেজের সাথেই বিভিন্ন হসপিটাল, ক্লিনিক্স, তারপরে তোমার বড় বড় প্রাইভেট হসপিটালসের সাথে টাই আপ থাকে।
তো সবাই পায়, সবাই প্লেসমেন্ট হয়ে যায়, মানে কেউ এরকম হয় না, মানে আমি আপাতত দেখিনি, আমার জানাশোনা অনেক বন্ধু বান্ধব আছে, আমি দেখিনি যে মানে কেউ ফাঁকা বসে আছে নার্সিং করে, সবাই কিছু না কিছু করছে। আর ওই লোন টোন ওইগুলো শোধ হয়ে যায়, ওটা নিয়ে কোনো চাপের ব্যাপার নেই। এবার আসি যে যখন তোমরা পাশ করে যাবে কত প্যাকেজ পাবে, মানে তোমরা হয়তো এটা এক্সপেক্ট করছো যে কত প্যাকেজ আমি পাবো যেটাতে 6-6.5 লাখ টাকা আমার শোধ হয়ে যাবে। বলছি আমি প্যাকেজটাও বলছি। তো জেনারেলি যেটা হয়, জিএনএম পাশ করার পরে মোটামুটি তোমরা প্যাকেজ পাবে হচ্ছে 5 থেকে 6.5 লাখ টাকা, ঠিক আছে, যদি একটু ঠিকঠাক রেজাল্ট করতে পারো। হ্যাঁ, ডিপ্লোমা পাশ করে নার্সিংয়ে এরকমই দেয়। আর যদি ডিগ্রি কলেজের থেকে পড়ো, প্রাইভেট ইনস্টিটিউটগুলোর থেকে, ওইগুলোতে 6.5 লাখের মতো যদি তোমাদের খরচা হয়, একটু যদি ঠিকঠাক রেজাল্ট করতে পারো, অ্যাভারেজ যে প্যাকেজগুলো হয় সেগুলো হচ্ছে 6 থেকে 6.5 লাখ টাকা। আর যদি একটু খুব মেরিটোরিয়াস তোমরা স্টুডেন্ট হও, একটু ভালো কিছু বড় হসপিটাল চেইনস বা গ্রুপের আন্ডারে যদি পড়ে যাও, সেখানে তোমার প্যাকেজ 7 থেকে 8 লাখ টাকা দিয়ে স্টার্টিং হয়। তো মানে মাসে কেটে কুটে হাতে তোমার আসবে ওই 45 থেকে 50 হাজারের মতো। তো কিছু নিজের কাছে রাখলে, কিছু রেন্ট দিলে, কিছু বাড়িতে পাঠালে, আর কিছুটা ইএমআই দিয়ে শোধ করে দেবে। তো সবাই করছে, এটা কোনো ভয়ের কোনো ব্যাপার নেই যে আমি লোন নেবো তাহলে কি হবে। আর যারা লোন নেবে না তাদের জন্য তো কোনো অসুবিধাই নেই। বাট আমার গাইডেন্স এটা হবে যে কলকাতায় প্রাইভেট বা গভর্নমেন্ট জব বলো, দুটোই খুব রিস্কি, ঠিক আছে, সব কিছুই এখন রিস্ক আছে, দেখছোই তো খবরে কি হচ্ছে কি চলছে। আমার আর বিশদে বলতে ইচ্ছাও করে না, আর ভালোও লাগে না আমার, মানে আমার দুঃখ হয় প্লাস কষ্ট লাগে যে যেই শহরে মানে এত ট্যালেন্ট, মানে বাঙালিদের মাথা আলাদাই মাথা, ঠিক আছে, মানে এত ট্যালেন্ট, সেই মাথাকে কিভাবে মানে এরা এক্সপ্লয়েট করে। তো যাই হোক, সেসবের ডিটেলে আমি গেলাম না, বাট এটা মাথায় রেখো যে তোমাকে নিজের পায়ে দাঁড়াতে হবে, তোমাকে নিজের বাবা মাকে দেখতে হবে, মুশকিলের সময় কেউ পাশে দাঁড়ায় না, ঠিক আছে, তো নিজেরটা নিজেই তোমাকে চালাতে হবে। তো ব্যাঙ্গালোরে এসো, ক্যারিয়ার সেট করো, নার্সিং পড়ো, নার্সিং খুব ভালো কোর্স, ইনফ্যাক্ট ভগবানের ডান হাত মানা হয় নার্সদের। তো প্রচুর এখানে অপরচুনিটি, প্রচুর হসপিটাল আরও গজাচ্ছে, যা আছে প্লাস আরও গজাচ্ছে, এরা এদের ব্যবসা বাড়াচ্ছে, তোমরাও তোমাদের জব অপরচুনিটি বেশি পাচ্ছ এখানে, যেগুলো অন্যান্য স্টেটে তুমি পাবে না। তারপরে এবার আসি, কিছু কিছু এক্সাম আছে, সেই এক্সামগুলোই তোমরা নার্সিং পড়ার পর যদি ওই এক্সামগুলো ক্র্যাক করতে পারো, তখন এখান থেকে বেশিরভাগ মেয়েরাই ইউকে চলে যায় বা কানাডা চলে যায় বা দুবাই চলে যায়। ওখানে মানে আরো মানে 1.5 লাখ 2 লাখ টাকার প্যাকেজ মাসে কামাচ্ছে আর কি। তো সেই এক্সামগুলো কি আমি বলছি। আচ্ছা, তো প্রথমে বলি যে ইউএসএ তে যদি তুমি এখান থেকে 1-2 বছর চাকরি করার পরে ইউএসএ তে নার্স হয়ে যেতে চাও, তাহলে তোমার একটা এক্সাম ক্র্যাক করতে হবে, যেটার নাম হচ্ছে NCLEX। এটা একটু গুগলে দেখে নিও, আমারও এটার ব্যাপারে আইডিয়া নেই, বাট তোমাকে জাস্ট বললাম এই এক্সামটা ক্র্যাক করতে হবে, NCLEX। আমি ডেসক্রিপশনেও দিয়ে দেবো, ঠিক আছে। আর ইউকে তে যদি যেতে চাও, ইউকে তে যাওয়ার জন্য যে এক্সামটা ক্র্যাক করতে হবে সেটার নাম হচ্ছে OET। আর দুবাইয়ের জন্য যেটা ক্র্যাক করতে হবে সেটা হচ্ছে DHA। তো এই এক্সামগুলোর ব্যাপারে রিসার্চ করতে পারো তোমরা। কারোর যদি MSc করার ইচ্ছা থাকে, মানে আরো পোস্ট গ্রাজুয়েশন করবে, যেই কলেজগুলোতে বিএসসি করা হয়, এখানে প্রতিটা কলেজেই MScর সুযোগ সুবিধা থাকে, তোমরা ওখানেও MSc করতে পারো। প্রতিটা কলেজের আমি নাম দিয়ে দেবো, যেই কলেজগুলো ভালো এখানে, আমি আমার জানাশোনা যারা সবাই ওখান থেকে পড়েছে, সেই কলেজগুলো থেকে ভালো প্লেসমেন্ট হয়। প্রচুর কলেজ, মানে ধরো আমি বলে শেষ করতে মানে 200-250টা কলেজ আছে, ঠিক আছে, 200-250টা তো ডেসক্রিপশনে দেওয়া সম্ভব না। তো রিলায়েবল যেই কলেজগুলো যেখান থেকে একদম ভালো প্লেসমেন্ট পাবে, আর ওখানে অ্যাডমিশন পাওয়াও খুব একটা চাপের ব্যাপার নয়, তো সেই মোটামুটি 20-25টা কলেজের নাম আমি দিয়ে দেবো, তোমরা প্লিজ একটু গুগলে গিয়ে সার্চ করো, আর ওটার ওই কলেজগুলোর ভেতরে ওয়েবসাইটে গিয়ে দেখে নিও যে কিরকম কি ওই কলেজের ফিস কত আছে এক্স্যাক্টলি, ওই কলেজে কিরকম কি ফেসিলিটি, হোস্টেল ফেসিলিটি কিরকম কিরকম রুম হয়, ওগুলো একটু দেখে নিও। তো এটাই আমার বলার ছিল আজকে। যদি ভালো লেগে থাকে প্লিজ একটু লাইক শেয়ার কমেন্ট করো, যদি কোনো ডাউট থাকে আমাকে জিজ্ঞেস করো, আমি প্রতিটা কমেন্টের অ্যান্সার করি। আর এরকম নয় যে মানে কমেন্ট করবে আমি 2-3 দিন ফেলে রেখে দেবো তারপরে আমি মানে রিপ্লাই করবো, এরকম নয়, আমি সঙ্গে সঙ্গেই মোটামুটি যেদিনকে তুমি আমাকে কোয়েশ্চেন করবে সেই দিনের মধ্যে আমি রিপ্লাই করে দিই। আচ্ছা, নার্সের তো বিভিন্ন রকমের ডেজিগনেশন হয়, তো
তো কোন ডেজিগনেশনে অ্যাভারেজ তোমরা কত বছরের এক্সপিরিয়েন্স বা ফ্রেশার হলে কিরকম স্যালারি পেতে পারো সেটা আমি একটু বলে দিচ্ছি, শোনো। স্টাফ নার্স মানে জিএনএম কোর্স করে যারা ফ্রেশার হয়ে ঢুকছো, মোটামুটি এক্সপেক্ট করতে পারো 23 থেকে 27,000 টাকা। এটাই যদি 3 বছরের মোটামুটি এক্সপিরিয়েন্স হয়ে যায়, তখন ওটা মোটামুটি ধরে রাখো 37 থেকে 40,000 টাকা তুমি পাবে ইন হ্যান্ড, সব কেটে কুটে। আচ্ছা, কেউ যদি হোম নার্স হয় ফ্রেশার, তাহলে তুমি মোটামুটি পাবে ওই 32-35-এর মতো ইন হ্যান্ড পাবে কেটে কুটে। এক্সপিরিয়েন্স হলে আরো বেশি। ওটি নার্স মোটামুটি যদি 4 বছরের এক্সপিরিয়েন্স হয়, স্টার্টিং স্যালারি হয় 40,000 থেকে, ঠিক আছে? 40 থেকে মোটামুটি 50,000-এর মতো তোমরা পাবে। আর যদি আরো বেশি এক্সপিরিয়েন্স হয়ে গেলে তো আরো বেশি পাবে। তারপর হচ্ছে আইসিইউতেও যদি মোটামুটি 5-6 বছরের এক্সপিরিয়েন্স হয়ে যায়, তখন তোমাদের স্যালারি হয়ে যাবে 60-65-এর মতো। নার্সিং প্রফেসর, হ্যাঁ, কেউ কেউ কিন্তু মাস্টার্স ডিগ্রি করে প্রফেসরের মানে প্রফেসরও হতে পারো। তো সেইগুলো হয়ে গেলে মোটামুটি 75,000 টাকার মতো স্যালারি হয়, যত মেডিকেল ইনস্টিটিউটগুলোতে পড়ানো হয় ওইখান থেকেই স্টার্টিং হয়। তারপরে হচ্ছে নার্সদের ম্যানেজার হয়। নার্সদের ম্যানেজার যদি 8 বছরের বেশি এক্সপিরিয়েন্স হয়, তখন ওটা লাখে চলে যায় স্যালারি, 1 লাখ থেকে শুরু হয়। নার্সিং ডিরেক্টরও লাগে প্রচুর কলেজে আর বড় বড় মেডিকেল ইনস্টিটিউটে। সেইগুলোতে মোটামুটি স্যালারি হয় 1,75,000 থেকে শুরু মাসে। এগুলো যতগুলোই আমি যা বললাম, এগুলো কিন্তু মানে মাসিক আয়, মানে মান্থলি ইনকাম। তো বিশাল সুযোগ সুবিধা আছে। কলকাতা ছাড়ো, নিজের কমফর্ট জোন ছাড়ো, মা বাবা প্রেশার দিচ্ছে না যেতে হবে না, ঘরের ডাল ভাত খাও, ঘরেই থাকো, সব শুনো না, শুনে টুনে ফাইট করে নিজের জন্য ফাইট করো, নিজের জন্য ফাইট করে চলে আসো ব্যাঙ্গালোর। আর আরেকটা জিনিস আমি বলতে চাইবো, এটা সব মা বাবাদের জন্যে, যে আপনারা যারা ভাবেন যে লাইফে বিয়েটাই সব, লাইফে বিয়েটা সব নয়, ঠিক আছে? একটা মেয়ে যখন মানে 23 থেকে 25 বছর বা 27 বছর হয়ে যাচ্ছে, আপনারা পাগল হয়ে যান তাকে বিয়ে দেওয়ার জন্য, হ্যাঁ তাড়াতাড়ি বিয়ে না দিলে তাড়াতাড়ি বাচ্চা হবে না, এইসব মেন্টালিটি গুলো ছাড়ুন। লোক চাঁদে চলে যাচ্ছে, এখনো যদি আপনারা পুরোনো দিনের মতো জিনিসগুলো ভেবে রাখেন ব্যাপারগুলো, তাহলে তো একটা মেয়ের জীবন নষ্ট হয়ে যাচ্ছে। এত পড়াশোনা করালেন, এত সবকিছু করালেন, সারাদিন মানে সারা লাইফ যদি আঁচলের মধ্যেই বেঁধে রাখেন, আমার মনে হয় না সেটা ঠিক ডিসিশন। তো মানে বাইরে এলে না বিভিন্ন কালচার দেখা যায়, বিভিন্ন ল্যান্ডস্কেপ দেখা যায়, বিভিন্ন রকমের ফুড ট্রাই করা যায়, তো সেগুলো থেকে অনেক এক্সপিরিয়েন্স হয়। তখন আপনাদের এই ছোটোখাটো সমস্যাগুলো, যে হ্যাঁ মেয়ের বয়স বেড়ে যাচ্ছে, বিয়ে হচ্ছে না, বিয়ে দিয়ে দেবো, এই জিনিসগুলো না, এই কনসেপ্টগুলো চেঞ্জ হয়ে যাবে। তো বিয়েটাই লাইফের শেষ কথা নয়, ঠিক আছে? আর অনেকের আপনারা এরকমও ভাবেন যে তার বাবা হয়তো রিটায়ার করে যাবে বা কয়েক বছর পরে, তাহলে বিয়েটা দিয়ে সেরে ল্যাটা চুকাতে চায়। এই থট প্রসেসগুলো চেঞ্জ করুন। কেন? মেয়েকে আপনারা পড়াচ্ছেন, মেয়ে পড়বে, জব করবে, নিজের টাকা সেভ করবে, নিজে বিয়ে করবে, এত টেনশনের কি আছে? তো যারা এরকম ভাবে ভাবেন, তো ভাবনাগুলো, চিন্তাধারাগুলো একটু চেঞ্জ করুন। দুনিয়া বদলাচ্ছে, নিজেকে দুনিয়ার সাথে একটুখানি তাল মেলান, তাই দেখবেন সবাই ভালো থাকবে। নয়তো কি হবে, যে আপনার মেয়ে হয়তো মানে অনেক মেয়েরাই আছে যারা বলতে পারে না, মানে বাবা মাকে ভয় পায়, তাদের স্বপ্নগুলো ওখানেই মরে যাচ্ছে। তো এই ব্যাপারগুলো একটু বুঝুন, মানে মেয়ের মনটাকে একটু বোঝার চেষ্টা করুন, যে তারা কি ভাবছে। তারা হয়তো দেখছে বিভিন্ন ওয়েবসাইটে বা সোশ্যাল মিডিয়াতে তার বন্ধুরা ভালো ভালো জায়গায় চলে যাচ্ছে, ভালো রকমের তাদের নিজেদের ড্রিমস ফুলফিল করছে, বাট আপনাদের এইসব বোকা বোকা চিন্তার জন্য হয়তো সে বেরোতে পারছে না ঘর ছেড়ে। তো মেয়েকে এন্থু দিন। আর তোমরা মেয়েরা যারা দেখছো, তারাও নিজের বাবা মার সাথে লড়ে ঠড়ে যেখানে যাওয়ার ইচ্ছা তোমরা সেখানে গিয়ে, তোমার যদি ড্রিম হয় কোনো কোর্স করবে, শুধু নার্সিং কেন, যে কোনো কোর্স কোথাও গিয়ে করবে, সেই ড্রিমগুলো ফুলফিল করো। ব্যাস এইটুকুই ছিল। খুব তাড়াতাড়ি দেখা হবে আবার একটা নতুন গল্প নিয়ে, বা নতুন কোনো ভিডিও নিয়ে, বা নতুন কোনো ইনফরমেটিভ ভিডিও নিয়ে। চলো, টাটা।